শ্বেতা, প্রজাপতির সংসারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওটা শুরু করছি। ভিডিওটি দেখে কি মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি? আসলে হ্যাঁ, দীর্ঘ 8 মাস পর যখন বাড়ি যাওয়া হয় সেটাকে ঘুরতে যাওয়াই বলা হয়। আমাদের বাড়ি যাওয়াটা একটু ঘুরতে যাওয়ার মতনই। 7 জুলাই রাত 10টায় ছিল আমাদের ট্রেন। সেরকমভাবে স্টেশনে পৌঁছে গিয়ে দেখি এই মজার দৃশ্যটি দেখে বেশ ভালোই লাগছিল। আসলে কুকুরটিরও হয়তো মহারাজা ফিলিংস হচ্ছিল। আমার তো দেখে বেশ মজাই লাগলো। তারপর আমাদের ট্রেন চলে আসলো আর আমরাও উঠে পড়লাম ট্রেনে তো উঠে দেখি ট্রেন একদম ফাঁকা। আসলে ম্যাক্সিমাম টাইমে এই রুটের ট্রেনগুলো ফাঁকাই থাকে। আগে তো কলকাতা থেকে আঙ্গুল আসা যাওয়ার ট্রেন সপ্তাহে একটা করেই থাকতো। তারপরে গত 1 বছর হলো একটা ট্রেন বাড়িয়ে সপ্তাহে 3 দিন ট্রেন করেছে, তাই সকলেরই একটু সুবিধা হয়েছে। ট্রেনটির লাস্ট স্টপেজ হচ্ছে শালিমার। যেহেতু সাঁতরাগাছিতে সকাল 7টাতেই নামিয়ে দেয়, তাই আমরা সাঁতরাগাছিতেই নেমে যাই। এবারও ঠিক সেরকমই হিসেব করে সকাল 6:30টার মধ্যে ঘুম ভেঙে গেছিলো, কিন্তু উঠে দেখি ট্রেন 2 ঘন্টা লেট। প্রত্যেকবারই আমি এই জার্নিতে ঘুম থেকে উঠেই দেখার চেষ্টা করি যে খিরাইটা ক্রস করেছে কিনা, কারণ খিরাইয়ে যে ফুলের সাম্রাজ্যে ভরা সেটা তো আশা করি অনেকেরই জানা, কিন্তু এবার ঘুমোচ্ছিলাম বলে খিরাইয়ের সেই সৌন্দর্যটা আর দেখতে পারিনি। তো যাই হোক, খিরাই ক্রস করার পরে এই সবুজ ঘেরার সৌন্দর্য দেখতে পেলাম। আর এখানেও কিন্তু খিরাই ক্রস করার পরে এই যে জায়গাটা দেখছেন, এখানে পুরো ঝিলে, এখানে পদ্মের চাষ হয়। এখানে যখন দুর্গাপুজোর আগে আসি তখন দেখা যায় পুরো পুকুরটা বা ঝিলটা পুরো পদ্ম ফুলে ভরা থাকে। এবার তো দেখলাম যে পুরো পদ্ম পাতায় ভরা, একটা ফুল ছিল না। দুটো একটা দেখতে পেরেছি, কিন্তু ভরা পদ্ম দেখতে পারিনি। তো যাই হোক, এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যখন আমরা সাঁতরাগাছি পৌঁছলাম তখন বাজে প্রায় 9:30। আর প্রত্যেকবার আমরা সাঁতরাগাছি থেকে আবার লোকাল ট্রেন ধরে হাওড়া যাই, হাওড়া থেকে শিয়ালদা থেকে আবার নৈহাটি। কিন্তু এবার ট্রেনটা লেট হওয়ার কারণে এত ক্লান্ত লাগছিল যে এবার সাঁতরাগাছি থেকেই আমরা পুরো ট্যাক্সি ধরে শিয়ালদা পর্যন্ত চলে গেছি। তারপরে শিয়ালদা থেকে একদম লোকাল ট্রেন ধরে সোজা হালিশহর। এই যে সেই ব্যস্ততম শিয়ালদা স্টেশন। এমনি সময় যখন আসতাম তখন এত ভিড় ভালো লাগতো না, কিন্তু অনেক দিন পর যখন নিজের জায়গায় আসি তখন যেন এই জিনিসগুলোই সবথেকে বেশি আনন্দ দেয়। এরপর এই শিয়ালদা স্টেশন থেকেই প্রায় 1 ঘন্টার জার্নি করে সোজা চলে গেলাম আমার প্রিয় শহর হালিশহরে। যত দূরেই যাই, যখন অনেক দিন বাদে এই স্টেশনটায় ট্রেন থেকে নামি, একটা পা ফেলতে না ফেলতেই একটা আলাদা আনন্দ হয়। সেই আনন্দটা বলে বোঝানোর মতো নয়। আর প্রত্যেকবার এসেই এই স্টেশনের কিছু না কিছু চেঞ্জ লক্ষ্য করি, কিন্তু আমার চোখে সেই পুরনো স্মৃতিগুলোই চোখে ভাসে। সেই পুরনো হালিশহর স্টেশনটাই এখনও আমার চোখে জল জল করে ওঠে। এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা 9 জুলাই মঙ্গলবার, বিপত্তারিণী পুজোর দিন। আগের দিন সোমবারে বাড়িতে ঢুকতে ঢুকতে তো প্রায় দুপুর হয়ে গেছিলো, 2-2:30 বেজে গেছিলো। তাই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যেবেলা আমি আর মা চলে গিয়েছিলাম বিপত্তারিণী পুজোর বাজার করতে। বাজার করে এসে এটা হচ্ছে পরের দিন মঙ্গলবার, যেদিন আমরা বিপত্তারিণী পুজো করেছিলাম। প্রত্যেক বছর তো মা এখানে করে আর আমি উড়িষ্যাতে করি, বা যখন যেখানে থাকি তখন সেখানে করি। কিন্তু এবছর বিপত্তারিণী পুজোর ডেটের সাথে আমাদের কলকাতায় আসার ডেটটা একদম ম্যাচ করে গেছিলো। তাই ভেবেছিলাম যে মা মেয়ে দুজন এবার একসাথেই বিপত্তারিণী পুজোটা নিজের বাড়িতে করতে পারবো। আপনারা তো সবাই জানেন এই পুজোটা সোজা রথ আর উল্টো রথের মাঝখানে যে মঙ্গল আর শনিবার পড়বে, সেই মঙ্গল আর শনিবারের দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে সবাই করে। আর আমরা কলকাতা রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়ি ব্রতকথার বইতে যেরকম লেখা আছে মঙ্গলবারের করার কথা, আমরা সেই ব্রতকথা অনুযায়ী যেহেতু করি, তাই আমরা মঙ্গলবারটাকেই বেছে নিয়েছি করার জন্য। এগুলো বছর ধরে আমরা এই পুজোটা করছি, মঙ্গলবারেই করি। মানে সোজা রথ আর উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবারটা পড়ে সেই মঙ্গলবারেই আমরা এই পুজোটা করি। ঠিক সেরকমভাবেই আমি আর মা বিপত্তারিণী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছিলাম। মা যেহেতু বিশ্বনাথ আর বাবার জন্য রান্নাবান্নাটা সারবে, তাই আমাকে বলেই দিয়েছিল তুই উঠে স্নান করে সকাল সকাল একদম পুজোর জোগাড়টা করতে থাকবি, আর মা ততক্ষণে রান্নাবান্নাটা সেরে স্নান করে এসে আমার সাথে পুজোয় বসবে। তাই মা ওদিকে ওদের জন্য রান্নাবান্না করছে, তারপরে ঘরের কাজকর্ম করে স্নান করে আসবে। আমি ভাবলাম ততক্ষণে আমি পুজোর কাজ কিছুটা গুছিয়ে রাখি। এই সুতোগুলো যেমন মা পুজোর 3 দিন আগেই ঠাকুরের সামনে জমা রেখে দিয়েছিল, সেগুলো আর বানানো হয়নি, আমি কিছুটা বানিয়েও রাখলাম। তারপরে মা চলে এসেছিলো আমার কাছে পুজো দেওয়ার জন্য। আমি আর মা দুজন মিলে পুজোও দিলাম। আর এইখানে আমাদের এই পুজোর আয়োজন বেশি কিছু না, খুব ছোট করেই আমরা নিজেদের মতন ঘরে নিজেরা খুব ছোট্ট আয়োজন করে এই পুজোটা দিই। ঠিক যেরকমভাবে রাজপুরের বিপত্তারিণী চণ্ডীব্রত কথায় লেখা আছে, ঠিক সেরকমভাবেই আমরা এই পুজোটা দেওয়ার চেষ্টা করি।
আর এই পুজোটার জন্যই আজকের দিনটা এখানে থাকা। এই পুজোটা দিয়ে আগামীকাল বুধবারে তো শ্বশুরবাড়ি চলেই যাব, ওখানে গিয়ে আবার কয়েকটা দিন থেকে আবার এখানে চলে আসবো। আমরা যারা শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি থেকে অনেকটা দূরে থাকি হাজব্যান্ডের কর্মসূত্রের জন্য, তারাই এই ব্যাপারটা একমাত্র বুঝতে পারবে যে আমরা শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোতেই আসি ঘুরতে আসার জন্যই। এখানে মা ব্রত কথা পড়ে শঙ্খধ্বনি দিয়ে আর মোমবাতি জ্বালিয়ে পুজোটা সম্পূর্ণ করলো। সবসময়ের জন্য প্রার্থনা করি যে বিপত্তারিণী চণ্ডী মায়ের কৃপায় যেন প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা প্রাণী যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সকলে যেন খুব ভালো থাকে। এই ছিল আজকের আমাদের ভিডিও। যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখেছেন তাদের অনুরোধ করব অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। বিশেষ করে বিপত্তারিণী পুজোটা আমরা ঘরের মধ্যে মা মেয়ে মিলে কিভাবে দিলাম সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পুজো সম্পূর্ণ হওয়ার পর আমি আর আমার মা দুজনের ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের দুজনের তরফ থেকেই আপনাদের জন্য থাকলো অসংখ্য শুভকামনা। চেষ্টা করব আবার একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।